করোনা টেস্ট করে যেতে হবে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার বাসিন্দারা খানিকটা ভিন্ন মন মানসিকতার। পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের চেয়ে ভিন্ন চিন্তাধারা আর জীবনযাপনে অভ্যস্ত তারা। সীমান্ত এলাকায় দুদেশের সীমান্তরক্ষীদের নজরদারি মাঝে মধ্যে সহ্যের সীমা ছাড়ায়। নিয়মিত মানসিক অত্যাচার সহ্য করতে হয় সাধারণ মানুষদেরকে। বাংলাদেশের বিজিবি শূন্য রেখা থেকে ৮ কিলোমিটার আর বিএসএফ ৫০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ক্ষমতার অধিকারী। সকালে উঠে মাঠে গরু নিয়ে যেতে গেলে অনুমতি, বাজার থেকে জামা বা আনাজ কিনতে গেলে তল্লাশি, প্রসূতি নারীর পেট কেন ফুলে আছে, কোনো চোরাচালানের মালামাল আছে কিনা সেই প্রশ্নের জবাব এসবই মেনে নিতে হয়েছে সীমান্তবাসীদের। পান থেকে চুন খসলেই শুরু হয় কথিত অ্যাকশন। কোনো বাংলাদেশি সীমান্তবাসী ভুলক্রমে বা ইচ্ছাকৃত কাঁটাতারের ওপারে চলে গেলেই গর্জে ওঠে বিএসএফের স্বয়ংক্রিয় রাইফেল, ফলাফল প্রাণহানি। ওপারের পত্রপত্রিকা লিখে ফেলে বিএসএফের গুলিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী অথবা গরু পাচারকারী নিহত। এপারে লেখা হয় বাংলাদেশি গরু ব্যবসায়ী বিএসএফের গুলিতে মরেছে। মৃত ব্যক্তি আসলে কে এ খবর জানতে পারে না কেউই কোনোদিন, কারণ বিএসএফ লাশ ফেরত দিতে দিতে যতদিন অপেক্ষা করায় ততদিনে আসল পরিচয় খোঁজার ইচ্ছা উড়ে যায়। ভারতের শীর্ষ গণমাধ্যমের নামি দামি সাংবাদিকরা সীমান্তের প্রকৃত অবস্থা নিজ চোখে দেখতে অনেক সময় সশরীরে বাংলাদেশের অতিথি হয়ে ঘুরে যান দুদেশের জিরো লাইন। কদিন ঠিকঠাক থাকে খবরগুলো, কদিন বাদেই যাহাই 52 তাহাই 53 অবস্থা হয়ে যায়। পশ্চিমবঙ্গের বাসিন্দারা এই খবর দেখে অথবা পড়ে বাংলাদেশ ও বাংলাদেশিদের সম্পর্কে নেতিবাচক মনোভাব উগরে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিছু সুযোগ সন্ধানী এখানে আবার ধর্মের রং লাগিয়ে তা উস্কে দেয় কয়েক গুণ। কারণ ওই যে ধর্ম যেখানে তর্ক সেখানে থাকবেই। समय भारत बांग्लादेश सीमा पर दर्शना पोस्ट के पास है। भारत बांग्लादेश सीमा বিএসএফের ঘটানো সীমান্তে কয়েকটি বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনা গোটা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। সবচেয়ে বেশি আলোচিত হয়েছে আমাদের ফেলানি হত্যাকাণ্ড। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামের শ্রমিক নুরুল ইসলাম পরিবার নিয়ে থাকতেন ভারতের বঙ্গাইগাঁও এলাকায়। সেখানে তিনি একটি ইটভাটা শ্রমিকের কাজ করতেন। এর মধ্যে বাংলাদেশের নিজের খালাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয় নিহত 14 বছরের কিশোরী ফেলানির। সেই উদ্দেশ্যে বাবা নুরুল ইসলাম বড় মেয়ে ফেলানিকে নিয়ে ভারত থেকে বাংলাদেশে রওনা দেয়। 2011 সালের 7 জানুয়ারি কুয়াশা ঢাকা ভোর 6টার দিকে দালালের মাধ্যমে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে মই বেয়ে কাঁটাতার পার হচ্ছিল ফেলানি ও তার বাবা নুরুল ইসলাম। মইয়ের সামনে ছিল বাবা নুরুল ইসলাম ও তার পেছনেই ফেলানি। এমন সময় বিএসএফ টের পেয়ে গুলি ছুড়লে বাংলাদেশের অভ্যন্তরে ফেলানির বাবা নেমে পড়ায় বেঁচে গেলেও গুলিবিদ্ধ হয়ে কাঁটাতারে ঝুলে পড়ে কিশোরী ফেলানি। গুলিবিদ্ধ হয়ে ছটফট করে পানি পানি বলে চিৎকার করতে করতে নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে ফেলানি। প্রায় 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে তার মৃতদেহ। এ ঘটনায় বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। সেই চাপের মুখে পড়ে 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহার জেলার জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানি হত্যার মামলার বিচার শুরু হয়। গত 7 জানুয়ারি ফেলানি হত্যার 1 যুগ পূর্তি হলেও এখনও মেয়ের হত্যার ন্যায় বিচার মেলেনি এই পরিবারের। আসামি অমিয় ঘোষকে খালাস দিয়েছে বিএসএফের বিশেষ কোর্ট। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বারবার মানবিকতার পরিচয় দিয়ে সীমান্ত হত্যা বন্ধের জন্য চেষ্টা চালিয়ে গেলেও বিএসএফের পক্ষ থেকে সাড়া মেলে না। কোনো ভারতীয় নাগরিক ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে ঢুকে গেলেও সম্মানের সাথে তাকে দেশে ফেরত পাঠানো হয়, অবশ্যই আইন কানুন মেনে। গত 6 মাসে বাংলাদেশের চুয়াডাঙ্গা মেহেরপুর সীমান্তে বেশ কয়েকটি ঘটনা আমাদেরকে নাড়া দিয়েছে, যার সবগুলো উদ্যোক্তাই ছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এর মধ্যে গত 10 অক্টোবর একটি ভারতীয় পরিবারকে সসম্মানে দেশে ফেরত পাঠানো হয়। অনুপ্রবেশের দায়ে বাংলাদেশের জেলে বন্দি নদিয়ার আব্বাস মণ্ডলকে গত 19 নভেম্বর ফেরত দেওয়া হয়। ভারতীয় গরু ছাগলগুলো এপাশে চলে আসলে নিজ মালিকের কাছে ফেরত দেওয়া হয় নিয়মিতই। এজন্য করতে হয় দেন দরবারও। কারণ বিএসএফ কোনো ভালো কাজও নাকি সাধারণভাবে এখনও নিতে অভ্যস্ত হয়নি। আজ আরও একটি উদ্যোগ নিয়েছিল বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, কিন্তু বিএসএফ এ কাজেও টালবাহানা শুরু করেছে। আগের থেকে সব কিছু জানানোর পরও পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর মহকুমার ধুবুলিয়া পাথরাদহ পশ্চিমপাড়ার 80 ঊর্ধ্ব এই বৃদ্ধ জামিলা বেওয়ার ঠিকানা নাকি এখনও নিশ্চিত হওয়া যায়নি, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র থাকা সত্ত্বেও দেশে ফিরতে পারেননি জমিলা বেওয়া।
কবে ফিরবেন তাও ঠিক নেই। অসুস্থ ভাইকে দেখতে মাস দুয়েক আগে চোরাই পথে বাংলাদেশে এসেছিলেন তিনি। সেই ভাই মারা গেছেন। দেশে ফিরতে গিয়ে দুদিন আগে ধরা পড়েন বিজিবির হাতে। তাই তো এই প্রচেষ্টায় নিজ দেশে ফেরত দিতে চাচ্ছে বিজিবি। আমি ছেলেপিলি মুখ দেখতে চাই। আমার বাড়ি আছে, ছেলেপিলি আছে, নাতে নাতে না আছে দুটো। নেই বাপ, মা কাকে বলবো, মাথায় ঠিক নেই। গত এক মাসে আমি পাগল বিএসএফ অবশ্য দুই ভারতীয় মায়ের শেষ ইচ্ছা পূরণ করেছে। এর একটি মেহেরপুরে, অপরটি চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে। দুটি ঘটনায় প্রায় একই রকম। বিবাহসূত্রে বর্তমানে বাংলাদেশে বসবাসরত সন্তানদেরকে শেষবার দেখার সুযোগ করে দেওয়া হয়েছে জন্মদাত্রী মায়ের মুখ। অবশ্য এক্ষেত্রেও বিজিবিকে অগ্রণী ভূমিকা পালন করতে হয়েছে। গত 5 জানুয়ারি চুয়াডাঙ্গার দামোহদা উপজেলার বড় বলদিয়া সীমান্তে এক মানসিক প্রতিবন্ধী বাংলাদেশি কিশোর তার বন্ধুর সাথে ভুলক্রমে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতে ঢুকে গেলে 6 বিজিবির অনুরোধে দুজনকেই সেদিন রাত্রে নিঃশর্তভাবে ফিরিয়ে দেয় 54 বিএসএফ। এ ধরনের উদ্যোগ সীমান্তে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা কমাতে পারে বলে অভিমত অভিজ্ঞ মহলের। 1996 সালে চীন ভারত চুক্তি করেছে যে সীমান্তের 2 কিলোমিটারের মধ্যে তারা কোনো অস্ত্র বহন করবে না। দুদেশ এটা মেনে নিচ্ছে। গালওয়ান ভ্যালিতে যে সংঘর্ষ হয়েছে সেখানে কিন্তু কোনো অস্ত্রের ব্যবহার হয়নি। চীনের সঙ্গে ভারতে চুক্তিটি করেছে, কিন্তু বাংলাদেশের সীমান্তকে তারা হয়তো এখনও পাকিস্তানের সীমান্ত হিসেবে দেখে। এর মানে তাদের মানসিকতার পরিবর্তন হয়নি। চীনের মতো বাংলাদেশের সীমান্তেও ভারত এই চুক্তিটি করতে পারে। 2 কিলোমিটারের মধ্যে যদি কেউ ধরা পড়ে তাহলে তাকে ধরে নিয়ে জেল জরিমানা করুক, কিন্তু জিরো লাইনে কাউকে পেলে গুলি করে হত্যা করবে কেন? ফেলানি তো মারা গিয়েছিল জিরো লাইনে। ফেলানির কাছে তো কোনো অস্ত্র ছিল না, সে এ পাশে আসছিল। এর মানে ভারতীয় সীমান্তরক্ষীদের মানসিকতাই হলো এরা সব শত্রু। ভারতের গবেষণা থেকেই জানা যায় পাকিস্তান সীমান্তে পাহারা দেওয়া সৈন্যদেরকেই কোনো পুনঃ প্রশিক্ষণ ছাড়া বাংলাদেশ সীমান্তে নিয়ে আসা হয়। দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত সুন্দর, কিন্তু কিছু সংকট এখনও রয়ে গেছে। বাংলাদেশের 60% মানুষ পশ্চিমবঙ্গের বাইরের মানুষের সম্পর্কে কিছুই জানে না। আবার ভারতের বহু এলাকার মানুষ বাংলাদেশ কোথায় সেটাই জানে না। ফলে আমাদের সম্পর্কটা হয়ে গেছে অনেকটা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। এর মধ্যে ভারত এনআরসি শুরু করার পর আমাদের মধ্যে কিছু উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা আসলে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশকে টার্গেট করে এটা করেছিল। এখন দেখা যাচ্ছে সবচেয়ে উদ্বেগে পড়েছে বাংলাদেশের মানুষ। সম্পর্কের এত বছর পর এসে এগুলো না হলেই ভালো। সম্পর্ক তো আর কখনোই একপাক্ষিক না, দুজনকেই দুজনের প্রয়োজন। সেটা ভারত সরকারকে বুঝতে হবে। আমরা চাই আমাদের দুদেশের সম্পর্ক আরও উঁচুতে যাক। এখানে একটা কাজ ছিল কোনো এই যে কার্ডে আসে এরা। হ্যাঁ, এই যে এটা